আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো ভাই আজকে আমরা ট্রাইগোনোমেট্রিক ফাংশনের পর্যায়বৃত্ততা নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাকে আমি একটা বিষয় ক্লিয়ার করি এটা ভাই তোমার শর্ট সিলেবাসের বাইরের একটা টপিক। তা সত্ত্বেও কেন এটা আমি পড়াচ্ছি, তুমি যখন ভাই ইন্টিগ্রেশন করতে যাবা তখন ভাই ওইখানে ক্ষেত্রফল বলে একটা অংশ ওখানে আছে। তো ওইখানে তোমার ট্রাইগোনোমেট্রিক ফাংশন লাইক সাইন কস এইগুলোকে ব্যবহার করে ক্ষেত্রফল বের করতে বলতে পারে। তো আমার মনে হয় তোমার যদি পর্যায় সম্পর্কে মোটামুটি একটা ধারণা থাকে তাহলে ওই প্রবলেমগুলো তুমি অনেক সহজে হ্যান্ডেল করতে পারবা। দ্বিতীয়ত ভাই বিশেষ করে আমাদের অ্যাডমিশন টেস্টগুলোতে লাইক ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটি আমাদের বুয়েট প্রিলি এবং তোমার যে জিএসটি এক্সামগুলো আছে যেখানে মূলত তোমার এমসিকিউ আছে, ওইখানে প্রতি বছরই দেখা যায় যে কয়েকটা এমসিকিউ তোমার শর্ট সিলেবাসের বাইরে থেকে দিয়ে থাকে। যদিও আমাদের বছরে এই জিনিসটা খুবই কম দেখা গিয়েছে, তবে বিগত বছরে এই জিনিসটা আসলেই দেখা গিয়েছে। তো আমার মনে হয় ওভারঅল সব কিছু বিবেচনা করে ত্রিগোনোমেট্রিক ফাংশনের পর্যাবৃত্ততা বা ত্রিগোনোমেট্রিক ফাংশন বলতে আসলে পর্যাবৃত্ত ফাংশন, এটা আমাদের একটু বোঝা দরকার। আচ্ছা ভাই, তাহলে চলো আমরা শুরু করি। আজকের লেকচারে আমি মূলত তোমাদেরকে ফাংশনের ধারণাটা একটু বোঝানোর চেষ্টা করব। দ্বিতীয়ত ভাই তোমাকে আমি পর্যায়বৃত্ত বা পর্যায়কাল সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড সর্বশেষে আমরা দেখব যে ত্রিগোনোমেট্রিক ফাংশনগুলো যে আসলে পর্যায়বৃত্ত ফাংশন, এর একটা ছোট্টখাটো প্রমাণ আমরা দেখার চেষ্টা করব। আচ্ছা, চলো ভাই আমরা শুরু করি ফাংশনের ধারণা দিয়ে। আচ্ছা, ফাংশনের ধারণা বুঝতে গেলে আমাকে একটু ডেফিনেশনটা দেখাতে হবে। হ্যাঁ, ফাংশনটা মূলত এমন যে এটা এমন একটা জিনিস যেখানে এটা ফাংশনটা এমন একটা জিনিস যেখানে তুমি কিছু ইনপুট দিলে বিনিময়ে ফাংশন তোমাকে কিছু আউটপুট দিবে। ঠিক আছে, ফাংশন তোমাকে কিছু তোমাকে কিছু আউটপুট দিবে। আচ্ছা ভাই, চলো এই বিষয়টা আমরা একটু উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। আমি ধরলাম এটা একটা বস্তা, অ্যান্ড তুমি এই বস্তায় কিছু একটা ইনপুট দিয়েছো, কিছু একটা ইনপুট দিয়েছো। বিনিময়ে এই বস্তা যদি তোমাকে কিছু আউটপুট দেয়, তাহলে ভাই এই বস্তাকে আমরা একটা ফাংশন বলতে পারবো। যেহেতু ভাই ইনপুট এবং আউটপুটের যে কনসেপ্ট সেটা এই বস্তার ভিতরে সম্পন্ন হয়েছে, সুতরাং এই বস্তাকে আমরা বলতে পারবো একটা বস্তা ফাংশন। ঠিক আছে, এটাকে আমরা বলতে পারবো একটা বস্তা ফাংশন। আচ্ছা, চলে একটু ম্যাথমেটিক্যালি বিষয়টা দেখার চেষ্টা করি। আমি ধরলাম ওয়াই ইকাল টু এফ অফ এক্স একটা ফাংশন, অর্থাৎ ওয়াই হচ্ছে এক্স এর একটি ফাংশন। এখন লেট এফ অফ এক্স ইকাল টু সাইন এক্স। দেখো ভাই, এখানে তুমি ওয়াই ইকাল টু সাইন এক্সকে বসাই দাও। আমি বলছি ওয়াই ইকাল টু সাইন এক্স, এটা হচ্ছে একটা ফাংশন। আচ্ছা, এইটা এখন কীভাবে ফাংশন হয় সেটা আমরা দেখবো। আমি যদি কোনোভাবে এক্স এর মান π/3 বা যে কোনো কিছু এই ফাংশনে ইনপুট দিই, দেখো তো আসলে ফাংশনটা আমাকে কিছু আউটপুট দেয় কিনা। এই যে এখান থেকে যখন আমি √3/2কে আউটপুট হিসেবে পাচ্ছি, যখন আমি ওয়াই ইকাল টু সাইন এক্স ফাংশনটাকে এক্স ইকাল টু π/3 ইনপুট দিচ্ছি, এই ফাংশন আমাকে √3/2কে আউটপুট হিসেবে প্রদান করছে। তার মানে আমি বলতে পারি ওয়াই ইকাল টু সাইন এক্স হচ্ছে একটি ফাংশন। আমি যদি আরও একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি, ওয়াই ইকাল টু এক্স স্কোয়ার প্লাস টু, এইখানে যদি আমি এক্স এর ভ্যালু 1 ইনপুট দিই, দেখো তো ভাই এটা আসলে আমাকে কি আউটপুট দেয়, 3 আউটপুট দেয়। এই যে যখনই আমি ওয়াই ইকাল টু এক্স স্কোয়ার প্লাস টু এই জিনিসটাতে এক্স ইকাল টু 1 ইনপুট দিয়েছি, তখন দেখতে পাচ্ছি যে ওয়াই ইকাল টু এক্স স্কোয়ার প্লাস টু আমাকে 3 আউটপুট দিচ্ছে। অর্থাৎ ওয়াই ইকাল টু এক্স স্কোয়ার প্লাস টু, এইখানে ইনপুট এবং আউটপুটের একটা কনসেপ্ট বা ধারণা সম্পন্ন হয়েছে। সুতরাং আমরা ওয়াই ইকাল টু এক্স স্কোয়ার প্লাস টু এই জিনিসটাকে একটা ফাংশন বলতে পারবো। আচ্ছা, আমি মোটামুটি ফাংশনের একটা ধারণা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এখন চলো দেখি পর্যায়ভিত্তিক কি আর পর্যায়কাল কি। আচ্ছা ভাই, তোমরা যারা 9-10 মোটামুটি পড়াশোনা করে আসছো, তোমরা ফিজিক্সে এই পর্যায়বৃত্ত গতি সম্পর্কে ইতিমধ্যে পড়াশোনা করে আসছো, তবুও আমি তোমার একটু এর ডেফিনেশনটা লিখে দিই। আচ্ছা ভাই, পর্যায়বৃত্ত গতির ডেফিনেশনটা মূলত এমন যে যদি কোনো বস্তুর গতি এমন হয়, যদি কোনো বস্তুর গতি এমন হয় এটি এর গতিপথের এটি এর গতিপথের কোনো নির্দিষ্ট পয়েন্টকে কোনো নির্দিষ্ট পয়েন্টকে নির্দিষ্ট দিক থেকে নির্দিষ্ট
দিক থেকে বারবার অতিক্রম করে, বারবার তোমার একইভাবে অতিক্রম করে, ঠিক আছে, বারবার কিভাবে অতিক্রম করে। আচ্ছা, পর্যাবৃত্ত গতিটা মূলত এমন যে যদি কোনো বস্তু কণার গতি এমন হয় এটি এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক থেকে বারবার একইভাবে অতিক্রম করে, তখন সেই বস্তুর গতিকে আমরা পর্যাবৃত্ত গতি হিসেবে কাউন্ট করতে পারি। এখন দেখো, আমি যদি তোমাকে একটা এক্সাম্পল এখানে দেই, আমি ধরলাম এইটা একটা বৃত্তাকার গতিপথ, আর এই বৃত্তাকার গতিপথে আমি একটা বস্তুকে কল্পনা করলাম, একটা পয়েন্টকে কল্পনা করলাম, নির্দিষ্ট পয়েন্ট, সেটাকে আমি পি হিসেবে কাউন্ট করলাম। এখন ধরলাম এই বৃত্তাকার গতিপথে একটা পিঁপড়া আছে যেটা এই গতিপথ বরাবর গুটি গুটি পায়ে হাঁটাচলা করছে। এখন দেখো ভাই, এই পিঁপড়া তার স্টার্টিং পয়েন্ট থেকে এইভাবে যাত্রা শুরু করবে, অ্যান্ড এটা কোনোভাবে পি বিন্দুতে পৌঁছাবে। পৌঁছে তো আর থেমে নেই, এটা যাইতে থাকবে, যাইতে থাকবে, যাইতে যাইতে দেখো এটা আবারও পি বিন্দু থেকে একইভাবে অতিক্রম করবে, এটা আবারও যাইতে থাকবে, যাইতে থাকবে, এটা দেখো আবারও পি বিন্দুকে সেমভাবে অতিক্রম করবে, আর তারপর এটা যাইতে থাকবে, যাইতে থাকবে। আচ্ছা, এখন এই চিত্রটা আর এই সংজ্ঞাটা আমরা যদি একটু রিলেট করানোর চেষ্টা করি, তাহলে আমরা দেখব যে এই পিঁপড়াটা তার স্টার্টিং পয়েন্ট থেকে বারবার নিচ থেকে উপরে পি বিন্দু, একটা নির্দিষ্ট বিন্দুকে বারবারই অতিক্রম করে চলছে। আর পর্যাবৃত্ত গতির সংখ্যা থেকে আমরা দেখছি যে একটা নির্দিষ্ট বিন্দু থাকা লাগবে, আর ওই বিন্দুকে একটা নির্দিষ্ট দিক থেকে কোনো বস্তু যদি বারবার একইভাবে অতিক্রম করে তাহলে সেই গতিকে আমরা পর্যাবৃত্ত গতি বলবো। তো এ থেকে আমরা বুঝতে পারছি যে এই পিঁপড়ার গতিটা হচ্ছে আসলে একটা পর্যাবৃত্ত গতি। আচ্ছা, পর্যাবৃত্ত গতি যদি বুঝে থাকো, এখন প্রশ্ন হচ্ছে ভাই পর্যায়কাল কি? আচ্ছা, পর্যায়কাল আসলে তেমন কিছু না। পর্যায়কাল হচ্ছে যে কোনো পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো কণা তোমার যে টাইমের ইন্টারভ্যালে বা যে সময়ের ব্যবধানে তোমার একটা পর্যায়, একটা পূর্ণ পর্যায় সম্পন্ন করে, ওই সময়টাকে আমরা সাধারণত পর্যায়কাল হিসেবে কাউন্ট করে থাকি। তো এখন আমরা দেখব ট্রাইগোনোমেট্রিক ফাংশনগুলো হচ্ছে আসলে পর্যায়বৃত্ত ফাংশন। এইটা আমরা একটু প্রমাণ করে দেখব। আচ্ছা, এটা আমরা একটু গ্রাফিক্যালি প্রমাণ করবো, ঠিক আছে। আর আমরা জানি ট্রাইগোনোমেট্রিক ফাংশন মূলত 6টি, একটা সাইন, একটা কস, ট্যান, কট, সেক, কোসেক, তাই না? এই 6টি হচ্ছে আমাদের ট্রাইগোনোমেট্রিক ফাংশন। আচ্ছা ভাই, আমি যদি কোনোভাবে এর ভিতরে যে কোনো একটাকে তোমার পর্যাবৃত্ত ফাংশন হিসেবে প্রমাণ করতে পারি, তাহলে ভাই অটোমেটিক্যালি এর প্রত্যেকটাই পর্যাবৃত্ত ফাংশনের তালিকাভুক্ত হয়ে যায়। আচ্ছা ভাই, এখন দেখো, আমি তো আর আমার গায়ের জোরে এগুলোকে পর্যাবৃত্ত ফাংশন হিসেবে ভাই তালিকাভুক্ত করতে পারি না। আমি একটু আগে তোমাকে পর্যাবৃত্ত গতির কিছু বৈশিষ্ট্য দেখিয়ে আসছি। আমি যদি কোনোভাবে এই ফাংশনগুলোর ভিতরে পর্যাবৃত্ত গতির বৈশিষ্ট্যগুলো দেখাইতে পারি, আমি বিশ্বাস করি, আমি আশা করি তোমরা বিশ্বাস করবে যে ট্রাইগোনোমেট্রিক ফাংশনগুলো হচ্ছে আসলে পর্যাবৃত্ত ফাংশন। আচ্ছা, এইটা বোঝার জন্য আমাকে একটু ভাই ডেসমোসে যাইতে হবে। তো দেখো, আমি যদি এখানে কোনোভাবে ওয়াই কার টু সাইন এক্স এইটা ইনপুট দেই, তো এই সফটওয়্যারটা দেখো আমাকে একটা গ্রাফ আউটপুট দেবে, ঠিক আছে। একটু সময় দাও আমাকে। হুম, ওয়াই কার টু সাইন এক্স। আচ্ছা দেখো, এখান থেকে আমরা একটা গ্রাফ দেখতে পাচ্ছি। এই গ্রাফে এই পয়েন্টটা দেখো ভাই 0,0, এই পয়েন্টটা দেখো ভাই π,0, এই পয়েন্টটা দেখো ভাই 2π,0। আচ্ছা, এখন দেখো এই গ্রাফের তোমার এই যে আনুভূমিক বরাবর যে রেখাটা আছে, আনুভূমিক বরাবর যে রেখাটা আছে, এটা কি ভাই এক্স অক্ষ না? আচ্ছা, এক্স অক্ষের উপরে প্রত্যেকটা পয়েন্টকে আমরা কি ওয়াই ইকুয়াল টু 0 হিসেবে কাউন্ট করতে পারি? হ্যাঁ, অবশ্যই আমরা পারি যে এক্স অক্ষের উপরে প্রত্যেকটা পয়েন্ট আমাদের ওয়াই ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স অক্ষের উপরে যে পয়েন্টগুলো আছে তার প্রত্যেকটা হচ্ছে একটা সেম পয়েন্ট বা একটা নির্দিষ্ট পয়েন্ট হিসেবে আমরা কাউন্ট করতে পারি। আর পর্যাবৃত্ত গতির সংজ্ঞার ভিতরে আমরা ইতিমধ্যে দেখে আসছি যে কোনো বস্তু পর্যাবৃত্ত গতি তখনই সম্পন্ন করবে যখন ওই বস্তু একটা নির্দিষ্ট পয়েন্টকে বারবার একই দিক থেকে অতিক্রম করবে। তো আমরা কিন্তু ভাই অলরেডি ওয়াই ইকুয়াল টু 0 নামক একটা ফিক্সড পয়েন্ট এই লেখচিত্র থেকে পেয়ে গেছি। এখন আমরা দেখানোর পালা যে এই লেখচিত্রটা ওয়াই ইকুয়াল টু 0 নামের ওই ফিক্সড পয়েন্টকে একটা নির্দিষ্ট দিক থেকে বারবার কীভাবে একইভাবে অতিক্রম করে। আচ্ছা, এটা দেখার জন্য এখন একটু তোমাকে লেখচিত্রের দিকে খেয়াল করা লাগবে। দেখো ভাই, এই পয়েন্টটার দিকে একটু খেয়াল করো, এটা কি ভাই ওয়াই ইকুয়াল টু 0 পয়েন্ট না? আচ্ছা দেখো তো, এই লেখচিত্র ওয়াই ইকুয়াল টু 0কে নিচ থেকে উপরে এইভাবে অতিক্রম করছে না? আচ্ছা, এভাবে যাইতে 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 এটা কোনোভাবে এই পয়েন্টে আসছে, তারপর দেখো এইভাবে যাইতে 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 এটা এই পয়েন্টকে এভাবে অতিক্রম করছে। তো একটু খেয়াল করো ভাই, এই যে আমার 0,0 পয়েন্টকে এই লেখচিত্র তোমার নিচ থেকে উপরে এইভাবে অতিক্রম করছে না? আবার এইদিকে আর একটু খেয়াল করো যে
2π, 0 এই পয়েন্টটাকে এই লেখচিত্র উপর থেকে নিচে এইভাবে অতিক্রম করতেছে। অর্থাৎ পর্যাবৃত্ত গতিতে আমরা যে দেখে আসছিলাম যে একটা নির্দিষ্ট পয়েন্টকে কোনো গতিপথ যদি তোমার একইভাবে নির্দিষ্ট দিক থেকে বারবার অতিক্রম করে তাহলে তাকে আমরা পর্যাবৃত্ত গতি বলে থাকি। আর এই লেখচিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে y = 0 পয়েন্টকে আমার সাইনের যে লেখচিত্র এটা নির্দিষ্ট দিক অর্থাৎ নিচ থেকে উপরের দিকে ক্রমাগত একইভাবে অতিক্রম করে যাচ্ছে। সুতরাং আমরা কি বলতে পারি যে তোমার y = sin x এই ফাংশনটা হচ্ছে একটা পর্যাবৃত্ত ফাংশন। আচ্ছা, এখন চলো ভাই আমরা একটু আগে আমরা দেখে আসছি যে y = sin x একটা পর্যাবৃত্ত ফাংশন। y = sin x একটা পর্যাবৃত্ত ফাংশন। y = sin x হচ্ছে একটা পর্যাবৃত্ত ফাংশন। আচ্ছা, পর্যাবৃত্ত ফাংশন যদি y = sin x হয় তাহলে নিশ্চয়ই এর একটা পর্যায়কাল হবে। আচ্ছা, আমরা একটু আগে দেখে আসলাম 0,0 আর 2π, 0 এই পয়েন্টের এই দুইটা পয়েন্টে y = sin x একটা পূর্ণ পর্যায় সম্পন্ন করে। তাহলে আনুভূমিক x অক্ষ বরাবর দেখো তো এই দুই পয়েন্টের ব্যবধান আসলে কত? ডেল্টা x যদি আমি নেই x2 - x1, তো 2π - 0 এটা কি ভাই 2π না? অর্থাৎ 2π ব্যবধানে 2π পথের ব্যবধানে 2π পথের ব্যবধানে y = sin x একটা পূর্ণ পর্যায় সম্পন্ন করে। y = sin x একটি পূর্ণ পর্যায় সম্পন্ন করে। sin x একটি পূর্ণ পর্যায় সম্পন্ন করে। সুতরাং আমরা বলতে পারি যে y = sin x এই ফাংশনটার পর্যায় আসলে 2π। ঠিক আছে, কারণ 2π ব্যবধানে y = sin x একটি পূর্ণ পর্যায় সম্পন্ন করে থাকে। আচ্ছা ভাই, এখন প্রশ্ন হতে পারে তোমার বাকি যে ফাংশনগুলো আছে এগুলোর পর্যায় তাহলে কি? আচ্ছা, একটা ভিডিওতে এই 6টা ফাংশনের পর্যায় দেখাতে গেলে এটা অনেক লং একটা ভিডিও হয়ে যাবে। আমি পরবর্তীতে কোনো একটা ভিডিওতে অবশ্যই এগুলো আলোচনা করার একটা চেষ্টা করব, বাট এটা তোমরা হোমওয়ার্ক হিসেবে নিতে পারো। এই যে অবশিষ্ট 5টা ফাংশন এটা তুমি ডাইরেক্ট গুগল ক্রোমে যাবে, ওইখান থেকে ডেসমোস লিখে সার্চ করবে, তারপরে তুমি এই ফাংশনগুলো ইনপুট দেবে এবং তার লেখচিত্র দেখবে এবং আমি যে কনসেপ্টের আলোকে আলোচনা করলাম ওই কনসেপ্টের আলোকে তুমি একটু দেখার চেষ্টা করবে। আমি আশা করি এই ফাংশনগুলোর পর্যায় সম্পর্কে একটা মোটামুটি আইডিয়া তুমি পেয়ে যাবে। তবে আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, অ্যান্ড আমি আশা করি ত্রিকোণমিতিক নামের এই হিউজ চ্যাপ্টারকে আমি 10 থেকে 15টা ভিডিওর ভিতরে আমি কমপ্লিট করার চেষ্টা করব। অ্যান্ড স্টুডেন্ট যারা তোমরা আছো আমি আশা করি তোমরা একটু ডেডিকেশন নিয়ে এই প্লেলিস্টটা কমপ্লিট করার চেষ্টা করবে। তাহলে অবশ্যই তোমরা ত্রিকোণমিতির উপরে একটা ভালো ভালো লেভেলের কনফিডেন্স পাবে আশা করি। তো ভাই, আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।